এইভাবে চোরের মতন কেন পালিয়ে এলো আমাকে না বলে? আমি আমি বুঝতে পারছি না, এটুকু সৎ সাহস ছিল না ওর যে আমাকে বলে আসবে। দেখো আমি তোকে জোর করে নিয়ে গেছিলাম, সেটা ঠিক, কিন্তু আমি তোকে জোর করে আটকে রাখিনি। বলো তুমি এখানে কেন এসেছো? ও কেন এরকম করলো বলো তো অনন্য? আচ্ছা ও কি সত্যি আমাকে কখনো তাহলে ভালোবাসেনি? সবটাই কি আমার মন গড়া গল্পটা ছিল? আমি কি মিথ্যের পিছনে ছুটেছিলাম চিরটা জীবন? আমরা এই বাড়িতে আমাদের মধ্যে চতুর্থ কোনো ব্যক্তিকে চাই না। চলে যাও এই বাড়ি থেকে। ও তুমি খুব ভালো করেছো, খুব ভালো করেছো এখন এই বাড়িতে এসে। ওদের না এখন ওদের তোমাকে খুব দরকার ছিল, জানো, খুব দরকার। অনন্য একটু জল দেবে আমায়, একটু জল। না অনন্য একটু জল দাও না। জুড়ো তৃষ্ণার তোকে জল দিতে হয়, এরকম করিস না বাবা, আমি আনছি। শেষ প্রশ্নের উত্তর দিতে হবে। দাও না একটু জল দাও না। কি হলো? দাও গ্লাস ছোপ না, আমি গ্লাসটা ওষুধ হয়ে যাবে। গ্লাসটা ধরো। বলছি না ধরবো না, দাও না, এভাবে দাও না, দাও প্লিজ। থ্যাংক ইউ। অনন্য আমি বলছি, আমি না এক কাপড়ে বেরিয়ে চলে এসেছি। আমার কাছে কোনো টাকা নেই, জানো, আমাকে 100টা টাকা ধার দেবে। আমি সত্যিই দেবো তোমাকে, সত্যিই দেবো। না না, তুমি চলে যাও, যেখানে পারো চলে যাও, জাহান্নামে যাও। দাও না। ছোট দুপুরবেলা তো, একটু যদি ভাত খেয়ে খবরদার মিমি, বাড়াবাড়ি করলে তার ফল কিন্তু পাবে হাতে নাতে। তোমাকে খুব বকছে না আমার ছেলে? খুব বকছে না? আমাকে ভালোবেসো না মিমি? তাহলে আমার ছেলে আরো বকবে তোমাকে। আমার ছেলেটা খুব রাগী, খুব রাগী। আর একটু জল দাও না, আর একবার। ও আমি আসি না। দাঁড়াও নন্দি, টাকাটা নিয়ে যাও। ও 100 টাকা, 100। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ নন্দিনী? কোথায় যাচ্ছে জেনে আমাদের কি হবে বাবা? যেখানে খুশি যাক। বাবা, ভিখারি এসে তোমার দরজায় দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছে, তুমি ভিক্ষে দিয়েছো, ব্যাস সব মিটে গেছে। আর কোনো প্রশ্নের দরকার আছে কি? ঠিক তো, তুমি ভিক্ষে দিয়ে দিয়েছো। ভিক্ষে, তুমি আমাকে বিশ্বাস করো তো? আমি কিন্তু তোমাকে টাকাটা ফেরত দেবো। দেখো আমি ধার নিয়েছি, ঠিক ফেরত দেবো। আসছি। এই মেয়েটা কি সুন্দর, অনন্য দুদিনে কেমন
সুন্দর করে সংসারটা গুছিয়ে নিয়েছে দেখো, খুব সুন্দর সংসার আচ্ছা আমি কেন পারলাম না বলো তো আমার সংসারটা গোছাতে? কোথাও কিন্তু কোনো ফাঁক ছিল না আমার। তো আসছি। মিমি, আমি বেরোচ্ছি, তুমি দরজাটা বন্ধ করে দাও, আর ভালো করে বন্ধ করে দেবে, যাতে কোনো অবাঞ্ছিত লোক এই বাড়িতে আর ঢুকতে না পারে। অবাঞ্ছিত? ঠিক, আমি সত্যি অবাঞ্ছিত, সকলের কাছে অবাঞ্ছিত। না, ওই শেষ প্রশ্নের উত্তরটা আমাকে জানতে হবে। শেষ প্রশ্নের উত্তর আমার ফাইল নম্বর 868 কাজল পানিগ্রাহী ভার্সেস সূর্য পানিগ্রাহীর মামলায় বাদীপক্ষের যিনি আছেন উঠে আসুন। মহামান্য বিচারকের অনুমতি নিয়ে আমি আমার কেসটি ব্রিফ করতে চাই। আপনাকে অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মিলর্ড। এই মামলাটি রুজু করেছেন শ্রীমতী কাজল পানিগ্রাহী। এই মামলাটি একটি মেয়ের পিতৃত্ব অধিকার আদায়ের মামলা। এক পিতার বিরুদ্ধে, যে পিতা সর্বসমক্ষে তার কন্যার অস্তিত্ব অস্বীকার করেছেন, সেই পিতার অসত্য ভাষণের বিরুদ্ধে এক কন্যার প্রতিবাদ। অবজেকশন ইওর অনার। কেউ মামলা রুজু করলেই আমরা আইনজীবীরা তাকে ধ্রুব সত্য বলে মেনে নিতে পারি না। তাই স্বীকার অস্বীকার এসব কথাগুলো এখানে শুধুমাত্র অপ্রাসঙ্গিকই নয়, অবান্তরও বটে। আর আমার মনে হচ্ছে আমার বিপক্ষের আইনজীবীর শব্দ প্রয়োগে এটুকু সম্মতি রক্ষা করা অবশ্যই কর্তব্য ছিল। অবজেকশন ইওর অনার। আমি মহামান্য বিচারকের অনুমতি নিয়েই কেসটি লড়তে এসেছি এবং তার ব্রিফিং করছি। ঠিক এই সময় আমার বিপক্ষীয় আইনজীবীর ধৈর্যচ্যুতি উচিত হচ্ছে কি? তার তো কথা বলার সময় ফুরিয়ে যাচ্ছে না। তার মানে প্রথম থেকেই নিরাপত্তার অভাব। এই কেসটার ভবিষ্যৎ ওনার কাছে এতটাই পরিষ্কার, উনি এতটাই আগাম দেখতে পাচ্ছেন যে উনি অধৈর্য হয়ে উঠছেন। মিলর্ড, আমি আবারও আমার বিপক্ষীয় বন্ধুর কথার প্রতিবাদ না করে পারছি না। আমি একটা কথা খুব নম্রভাবে জানাতে চাই যে অনেক সময় ওভার কনফিডেন্স কিন্তু ধ্বংসের কারণ হয়ে ওঠে। আর এই কেসটার মেরিট আছে বলেই কেসটা আমি গ্রহণ করেছি, তাই আমার নিরাপত্তার কোনো অভাব ঘটেনি। বরং আমার মনে হচ্ছে আমার বিপক্ষীয় বন্ধু ভালো করে বিবেচনা না করেই কেসটা নিয়ে নিয়েছেন, এবং তার যেই আত্মবিশ্বাস, এই অতিরিক্ত আত্মবিশ্বাস তার পরাজয়ের কারণ হয়ে উঠবে। একটা কথা মনে রেখো রঘুবীর, এই কাজে যেমন লাভ আছে তেমন বিপদও আছে। একবার যদি ধরা পড়ে যাও তাহলে তোমার জেল পর্যন্ত হতে পারে। মু ধরা পড়িবনি ম্যাডাম, এবে মু ধরা পড়িবনি।